একজন সুগৃহিণীর ভালোবাসা আর যত্নের ছোঁয়ায় সংসারের বোরিং কাজগুলো সুন্দরভাবে করা যায়, গুছিয়ে করা যায়। আর তাতে করে সমস্ত কাজের শেষে দেখবেন শান্ত পজিটিভ ভাইবস পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে স্নান সেরে নিই, কারণ এই যে গরম পড়েছে, এতে করে দিনে 3 থেকে 4 বার স্নান না করলে ঠিক ভালো লাগে না। তবে আজকে সকাল থেকে না রোদ্দুর উঠেছিল, তারপরে হঠাৎ করেই বেশ বাইরেটা মেঘলা হয়ে গেছে। তবে জানি না, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টিটা নামবে। যাই হোক, বৃষ্টি হোক বা রোদ হোক, গরম পড়ুক বা যেমনই হোক, শীত পড়ুক, আমাদের তো সংসারের কাজ থেকে ছুটি নেই। কাজগুলোকে তো সুন্দর করে গুছিয়ে করতেই হবে, তাই না? একই কাজ করতে করতে জানি কখনো কখনো না বিরক্তি চলে আসে, আর ভালো লাগে না। মনে হয় যেন সেই একই রুটিন, সকালবেলায় উঠে ঘর দৌড় গোছাও, রান্না করো, জলখাবার দাও, আবার বাসন মাজো, ধোও, কাচা ধোয়া, গোছাও, এই তো কাজ। এই একই কাজ করতে করতে বড্ড বোরফিল লাগে। তবে হ্যাঁ, যখনই মনে হয় যে না, আমার সংসারের কাজগুলো আমার উপর নির্ভরশীল, আমি যদি শুয়ে বসে থাকি তাহলে সংসারের কাজও কিন্তু শুয়ে বসে থাকবে, আর সেই সাথে সাথে আমার সংসারটা অগোছালো হয়ে যাবে। সারাদিন জানি প্রচুর পরিশ্রম হয়, তারপরেও একটু ডিসিপ্লিন মেনটেন করে যদি কাজগুলোকে করা যায়, বা একটু বুদ্ধি করে যদি গুছিয়ে কাজগুলো করা যায়, তাহলে দেখবেন কাজগুলো অতটাও কঠিন না যতটা আমরা মনে করি। আর তাতে করে পরিশ্রমের পরে যখন দেখবেন আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রয়েছে, বা সমস্ত জায়গার জিনিস জায়গায় রয়েছে, তাতে দেখবেন মনে হবে যে না, আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। আর এরই মাঝখানে বাইরে কিন্তু বৃষ্টি এসছে, আর বৃষ্টি দেখে না আমার তো ভীষণ ভালো লাগছে। তবে কি একটা কথা কি জানেন, যে গরমটা পড়েছে এই সময় গরম মানে বৃষ্টিটা খুব একটা ভালো লাগে না, কারণ এই সময়টা প্রত্যেকের কাজের সময়, তাই না? সবাই এই সময়টা ব্যস্ত থাকে, বাইরের কাজ, ঘরের কাজ। তো এই সময় বৃষ্টি খুব একটা ভালো লাগে না। বৃষ্টি তখনই ভালো লাগে যখন আমরা বসে বৃষ্টির মজাটা দেখতে পারবো, বা একটা জায়গায় 1 কাপ হাতে গরম চা নিয়ে বৃষ্টিটাকে উপভোগ করতে পারবো। তখনই কিন্তু বৃষ্টিটা আমাদের কাছে খুবই আরামদায়ক হয়। তবে যে গরম পড়েছে, তাতে করে মনে হয় রোদ্দুরে পুড়ে মরার থেকে বৃষ্টিতে ভেজা অনেকটাই ভালো। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই সাথে সাথে আমার ঘরে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাও হয়ে গেছে। আসলে এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা একটা সময় ছিল আমি অল্টারনেটিভ ডেতে করতাম, তবে এখন না সেটা হয়ে ওঠে না। এখন এই প্রতিটা জিনিসকে ধরে ধরে পরিষ্কার করার মতো সময় আমার হাতে থাকে না। যেদিনকে মানে আমার হাতে একটু সময় করে নিই সকালের দিকটা, সেই দিনই শুধুমাত্র এই কাজটা করি। আবার কখনো কখনো এমনও হয় যে এই কাজটা যে শুধু সকালবেলাতেই করতে হবে এমনটা নয়, আমি এটা সন্ধ্যাবেলাতেও করে থাকি। সন্ধ্যাবেলায় সমস্ত কাজের পরে ঘর দোরটা একবার ঝাড় দিই। মোছা হয় না ঠিকই, তবে ঘরটা ভালো করে ঝাড় দিলেই কিন্তু হয়ে যায়, কারণ দিনের বেলায় তো ঘরটা মুছেই রাখি। তো তখন আমি ঠিক ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাপত্র ঝেড়ে, সমস্ত জিনিসের ধুলো ঝেড়ে তারপরে ঝাড় ঝুঁটো দিই, আর তারপরে কিন্তু সন্ধ্যা দিতে যাই। তো ওই জন্য এই কাজটা কিন্তু আমি সন্ধ্যাবেলা বিকেলবেলা এদিকও করে থাকি। আর আমার ঘরের মানে বেডরুমের সমস্ত জিনিস ভালো করে মুছে নিয়েছি। আর এরপরে এই যে ফ্রিজটাকেও মুছে নিলাম, আর সাথে মানে ফ্রিজের বাইরেটা, আর এই যে ডাইনিং টেবিলটা একটু কলিন দিয়ে মুছলাম। ডাইনিং টেবিলের যে পায়াগুলো দেখছেন, সেগুলোতেও না মানে স্ট্যান্ডটা, সেটাতেও বেশ ধুলো পড়েছিল। আসলে স্টিলের তো, আর যদিও স্টিল কাঠ বলে না, যেখানেই আপনি নজর আপনার যাবে না দেখবেন ধুলোর আস্তরণ সেখানেই থাকে। আর এই ধুলোগুলোকে যদি আমরা প্রতিদিন একটু একটু করে ঝেড়ে নিতে পারি, তাহলে মাসের শেষে আপনাকে ডিপ ক্লিনিং না করলেও চলে।
তবে সেটা তো আর হয়ে ওঠে না, সেটা সব সময় পসিবল হয় না। সমস্ত ফার্নিচারকে ধরে ধরে পরিষ্কার করা এটা আর আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না, কারণ আমার সকালবেলার থেকে প্রচণ্ড কাজের চাপ। সকালবেলায় একা হাতে সংসারের সমস্ত কাজ করা, রান্না বান্না, মেয়ের পড়াশোনা সমস্তটা। আর আমার শ্বশুর শাশুড়ি মা আমাকে সাহায্য করেন, তবে ওনাদের তো বয়স হয়েছে, তাই না? ওনাদের তো এখন রেস্টের বয়স। যাই হোক, ঘর দোরটা কথা বলতে বলতে হয়ে গেছে, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, একটু পরেই মুছে নেবো। চলুন, বাইরে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে না? মনে হচ্ছে জানলায় বসে বৃষ্টি দেখি। চলুন তাহলে, এখানে বসে বৃষ্টি দেখলে আর হবে না। আজকে সকালবেলাতেই দেখলাম সোনা ঘুমোচ্ছিল, ওকে তো ঘুম থেকে ডেকে তুলতে পারছিলাম না, তো ওই কারণে আজকে একটু বৃষ্টির ওয়েদার থেকে ঠান্ডা ঠান্ডা দেখে সে আর ঘুম থেকে উঠেছিল না, তাই সকালবেলাতেই বাজারটা করে এনে রেখেছিলাম। তবে আজকে এই যে ফ্রিজের এই বাস্কেটটা পরিষ্কার করব, আমি এটা আগের দিনই প্ল্যানিং করে রেখেছিলাম। আসলে আমি আমার রুটিনটাকে একটু অন্যভাবে ফিক্সড করি। আমি আজকে কি কাজ করব, তো সেই রুটিনটা আমি গতকালকে সন্ধ্যাবেলায় বা রাত্রির শোয়ার সময় ভেবে রাখি যে আমাকে সকালবেলায় এই সময়ে এই কাজগুলোকে করতে হবে। এতে করে আমার সমস্ত কাজের একটা রুটিন তৈরি হয়ে যায়, সমস্ত কাজগুলোই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর আপনি দেখবেন আপনার প্রতিদিনকার কাজের যদি আপনি রুটিন একটা নিজের মধ্যে ফিক্সড করে নেন, বা আগের দিন কিছু না হলেও আগের দিন যদি আপনি রুটিনটাকে একটু চেঞ্জ করে একটু অন্য রকম করে কোনো কাজটা, যেটা সকালের কাজ সন্ধেবেলায় করলেন, সন্ধ্যের কাজ সকালে করলেন, এইভাবে করে যদি আপনি রুটিনটা ফিক্সড করতে পারেন, আর সারা দিন পর আপনি দেখবেন একবার হিসেব নিয়ে বসবেন যে আমি কালকে কি কাজ করেছি আর আমি আজকে কি কাজ করলাম, আর সাথে আগামীকাল কি কাজ করব সেটাও আপনি ঠিক করে নেবেন। দেখবেন আপনার এই যে অগোছালো জীবনটা, বা অনেক সময় আমাদের আনডিসিপ্লিন আমরা হয়ে যাই, তো সেইটা হবে না, আর আমাদের জীবনটাই যেন একটা আলাদা ছন্দে যাবে। তো যাই হোক, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কি অভিজ্ঞতা আছে, অবশ্যই আমার থেকেও যদি, বা আমার যে অভিজ্ঞতাটা আমি মানে সঞ্চয় করতে পেরেছি এই 20 বছর জার্নিংয়ে, সংসার জীবনে, আমি সেটা আপনাদের সাথে এরকম ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাতে আপনাদের ভালো লাগে। আর আপনাদের কাছেও যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে, বা আপনারা কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন, সেগুলো যদি আমার সাথে শেয়ার করেন, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে কোনো বয়স শেখার কোনো আলাদা বয়স হয় না। আমি মনে করি যে কোনো বয়সে যে কোনোভাবেই কিন্তু শিক্ষা অর্জন করা যায়। আর শিক্ষা নেওয়াটা হচ্ছে নিজের কাজ, শিক্ষা দেওয়াটা হচ্ছে অন্যের কাজ। যে শিক্ষা দেবে সে তো আপনাকে দিয়ে চলে যাবে, কিন্তু আপনি কতটা নিতে পারলেন সেটা আপনার উপরেই নির্ভর করছে। আর আমি মনে করি যে কাজটা করব সেই কাজটা খুবই ভালো করে করব, সেটা শিক্ষাই হোক আর সংসারের কাজই হোক। আমি চেষ্টা করি আমার সমস্ত কাজগুলোকে একটু সুন্দর করে, মানে সাজিয়ে নেওয়া, সুন্দর সুন্দর করে আর কি কাস্টমাইজ করা যে কোনো কাজকে, সেটা ইউটিউবের কাজ হোক, বা সংসারের কাজ হোক, বা অন্যান্য কাজ হোক, বা পড়াশোনার ক্ষেত্রেই হোক, সবটাই কিন্তু আমি চেষ্টা করি সুন্দর করে কাস্টমাইজ করা। আর আপনি যতটা জীবনটাকে কাস্টমাইজ করবেন, তার উপরেই কিন্তু আপনার জীবনের আগামী জীবনের ছন্দ লুকিয়ে আছে। আজকে অনেক দিন পরেই মাছ আমাদের বাড়ি হচ্ছে, প্রায় বলতে পারেন 1 সপ্তাহ। তো এর মাঝখানে মাছের কোনো ঝোল হয়নি। আজকে বৃষ্টি দেখে একটু মাছ নিয়ে এসেছি, আর আজকে নিয়ে এসেছিলাম কাতলা মাছ। তো কাতলা মাছকে আজকে দই কাতলা করব, তবে দই কাতলাটা আজকে একটু অন্যরকম করে করলাম। ওই যে দেখলেন মিক্সার জারে দই দিয়েছি, দই প্রায় অনেকটাই দেওয়া হচ্ছে, প্রায় 50 থেকে 60 গ্রাম দই দিয়েছি, টক দই। আর ওর মধ্যে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি 2 চামচ তিল, সাদা যে তিল আমরা দোকানে কিনতে পাই সেই তিল। তবে আপনার কাছে যদি কাজু বাদাম থাকে, এই তিলের সাথে গোটা 4 কাজু বাদামও আপনি যোগ করে দিতে পারেন। আর আমার কাছে এই মুহূর্তে কাজু বাদামটা ছিল না। আর সাথে দিয়েছিলাম 1 চামচ মতো সাদা সর্ষে।
তো সমস্ত মশলাটাকে পেস্ট করে রেখেছি, আর সাথে একটু আদা রসুন পেস্টও আমি করে নিয়েছি। তবে আদা রসুনটা একটু আলাদা করে রাখা রয়েছে। আজকের মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে দই কাতলা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার করে দেখতে পারেন। আর এই যে তিলটা দেওয়ার জন্যে এই ঝোলটার একটা আলাদাই একটা ক্রিমি টেক্সচার আসে এবং খেতে কিন্তু অসাধারণ হয়। তিল দিয়েও বিভিন্ন রকম রান্না রয়েছে, যেগুলো অনেকটাই সাবেকি বা আমাদের বাঙালির ঐতিহ্যবাহী রান্না, যেগুলো অনেক পুরনো, প্রায় বলতে পারেন বর্তমান যুগে হারিয়েই গেছে। এই মাছ মাংসর ভিড়ে না কোথায় যেন রান্নাগুলো হারিয়ে গেছে। তবে কিছু কিছু রান্না আছে, আমি গ্যারান্টি সহকারে বলি, যারা আমার মতো আর কি, মানে সবজি প্রেমী, মাছ মাংস অবশ্যই থাকবে, তবে তার সাথে সবজি থাকলেও ভালো হয়, বা নিরামিষ খাবারটা পছন্দ করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি তাদের ওই সমস্ত রান্নাগুলো ভীষণ ভালো লাগবে। তো এই সমস্ত রান্নাগুলো সাধারণত মা ঠাকুমাদের হাত থেকেই শেখা। আসলে ছোটোবেলায় গ্রামে বাড়ি, আপনাদের তো আগেই বলেছি, আর গ্রামে বাড়ি হওয়ার সুবাদে না বিভিন্ন রকম শাক সবজিটা আমরা খেয়েছি। তো যাই হোক, গল্প করতে করতে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। চলুন একবার বলে দিই কী কী দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, ফোড়নটা সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে দিয়েছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য সামান্য নুন দিয়েছিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আপনারা এই রান্নাটা হলুদ নাও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু হলুদ ব্যবহার করেছি। আর পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে ওর মধ্যে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। তো ব্যাস, আর তার সাথে কাঁচা লঙ্কা বাটাই ছিল ওই দইয়ের সাথে। তো সেই মশলাটা ভালো করে কষানোর পরে ওই যে দইয়ের মিক্সচারটা আমি কিন্তু দিয়েছি। দেওয়ার পরে ভালো করে তেল ছেড়ে এলো, তারপরে দিয়েছিলাম গরম জল দিয়ে ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে মাছগুলোকে ফুটিয়ে নিলেই রান্না কিন্তু একদম রেডি। আর এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু। উচ্ছে আর গাজর দিয়ে একটা ভাজা করা রয়েছে, চিচিঙ্গা ছেচকি পেঁয়াজ দিয়ে করা হয়েছে, শাশুড়িমাইটা অবশ্যই নিরামিষ করে দিয়েছি, আর ওই হলো আমার দই কাতলা। তো খাওয়া দাওয়ার পরে ওদিকে সোনার বাবা একটু রেস্ট নিচ্ছে, কারণ একটু পরেই সে কিন্তু বেরোবে। আর মাও শুয়ে রয়েছে, মায়ের চোখের ওষুধ দেওয়া কমপ্লিট, সোনাও কিন্তু পড়ছে, ওকেও কিন্তু পড়তে যেতে হবে। তো যাই হোক, এদিকে আমি খাবারটা গুছিয়ে দিচ্ছি। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যে কথাটা বলতে বলতে অসম্পূর্ণ রয়ে গেল, যে গ্রামের দিকে রান্নার সুবার্থে না, মানে থাকার সুবার্থে, তো আমি একটা জিনিস খুব ভালো পেয়েছি, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পুরনো দিনের রান্না মা ঠাকুমার হাতে, যেগুলো চেষ্টা করব আগামী দিন আপনাদের সাথেও শেয়ার করার। তো যাই হোক, চলুন এখন একটু রেস্ট নেবো, তবে যদিও খুব একটা রেস্ট নিতে পারবো না। এই মাত্রই সোনার বাবাও রওনা দিয়েছে, আর এখন সোনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন ওকে প্রাইভেটে দিয়ে এসে তারপরে রেস্ট নেব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।